নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন এই ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই এফআইআই এবং ডিআইআই এদের ডেটা দিয়ে শুরু করব। আজকের দিনে যদি কথা বলি, মার্কেটে খুবই ভালো একটা তেজি দেখা গেছে। আর এরকম তেজি বড় বড় ইনভেস্টরদের বেচা কেনার পরেই কিন্তু আসে। মানে বড় বড় ইনভেস্টরদের থেকে বাইং এলে তবেই এরকম নিফটি ফিফটি বলুন, সেন্সেক্স বলুন, এগুলো বাড়ে। এবং এর জন্য এই এফআইআই ডিআইআই এদের যে বাইং সেটারও কিন্তু অত্যন্ত দরকার হয়। আর আজকের দিনে ডেটা এটা কেমন এলো, যদি আজকের দিনের কথা বলি, আজকের দিনে ডিআইআই এরাই মাত্র 4 কোটি টাকার শেয়ার কিনেছে। এবং সেখানে দেখতে পাচ্ছেন এই এফআইআই এদের থেকে যে বাইং সেটা কিন্তু অনেকটাই বেশি বেড়েছে। এই এফআইআই আজকের দিনে 2254 কোটি টাকার শেয়ার কিনেছে। এবং বলতে পারেন এই 2026-এর শুরু থেকেই মূলত এই এফআইআই দের যে বাইং সেটা কিন্তু দেখা যাচ্ছে। তার আগে 2 মাস টানা বিক্রি করছিল। মূলত এই ফেব্রুয়ারি মাস পড়ার পর থেকে এই এফআইআই দের যে বাইং সেটা কিন্তু স্পষ্টই দেখা যাচ্ছে। যদি একটু এই মাসের প্রথম থেকেই দেখি, দেখতে পাচ্ছেন এই 1 ফেব্রুয়ারি, তার সঙ্গে সঙ্গে 2 ফেব্রুয়ারি এগুলো বিক্রি করেছিল। তারপরে আবার 2 দিন কিনেছিল, এই 4 ফেব্রুয়ারি এবং 3 ফেব্রুয়ারি। তারপরে আবার এই 5 তারিখে সেলিং, এবং তারপরে 2 দিন এই 6 তারিখ এবং 9 তারিখ আবার কিন্তু বাইং দেখা গেল। এবং এই ফেব্রুয়ারি মাসে এখনো পর্যন্ত নিট যে বাইং সেটা কত রয়েছে, এই দেখতে পাচ্ছেন প্রায় 5000 কোটির কাছাকাছি বাইং এই এফআইআই দের তরফ থেকে কিন্তু এই মাসে দেখা গেছে। এবং এর আগের 2 মাস এই এফআইআই কিন্তু নিয়মিতই বিক্রি করেছিল। যদি এর আগের মাসগুলোর ডেটা দেখি, এইখানে দেখতে পাচ্ছেন এই জানুয়ারি 2026-এ টোটাল এই 41,000 কোটি টাকা শেয়ার বিক্রি হয়েছে। তারপরে ডিসেম্বর 2025-এ 34,000 কোটি টাকা শেয়ার বিক্রি হয়েছে। তার আগেও দেখতে পাচ্ছেন নভেম্বর, এইখানেও বিক্রি। তার আগে এই অক্টোবর, এইখানে বিক্রি হয়েছে। এই সেপ্টেম্বরে বিক্রি হয়েছিল 35,000 কোটি, আগস্ট এইখানেও 46,000 কোটি, এবং জুলাই এইখানেও 47,000 কোটি। মানে এর আগে 7খানা মাস এই এফআইআইরা এই নেট সেলিংই করে গেছে। এবং সেইখানে যদি কথা বলি, বর্তমানে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, মনে হচ্ছে এই ফেব্রুয়ারি মাসে এই এফআইআই দের তরফ থেকে নেট বাইং কিন্তু দেখা যেতে পারে। এরপরে কথা বলবো টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেল লিমিটেড। আজকের দিনে 2.19% বেড়েছে। আর মার্কেটে তো বেশিরভাগ শেয়ারই পজিটিভ পারফর্ম করেছে। কিন্তু যদি কথা বলি, এই কোম্পানির জন্য আলাদা একটা বড় পজিটিভ খবরও ছিল। তো এই ধরনের কোম্পানিগুলোকে আগে বাড়ার জন্য কি করতে হয়, এই ইনভেস্ট করতে হয়, ক্যাপেক্স করতে হয়, তাদের যে প্ল্যান্ট সেগুলোও বাড়াতে হয়। তো সেই সংক্রান্ত ঘোষণা এই কোম্পানি কিন্তু করে দিয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন এই টাটা মোটরসের যে প্যাসেঞ্জার ভেহিকেল সেই শেয়ারটা বেড়েছে কি কারণে, কারণ এই কোম্পানিটা প্ল্যান করছে টু ইনভেস্ট 9,000 করোড় অ্যাট তামিলনাড়ু ইউনিট। মানে এই কোম্পানিটা তাদের এই যে তামিলনাড়ু ইউনিট সেটার জন্য এই 9,000 কোটি টাকা ইনভেস্ট করতে চলেছে এই কোম্পানিটা। এবং এর সঙ্গে সঙ্গে যে সাবসিডিয়ারি রয়েছে এই জেএলআর, তারা এই যে অ্যানাউন্সমেন্ট সেটা কিন্তু সামনে রেখেছে। এই দেখতে পাচ্ছেন পানাকাপ্পাম বেসড যে ফেসিলিটি রয়েছে সেইখানেই এই ইনভেস্টটা করা হবে। এবং এই ইনভেস্টের পরে কোম্পানির যে টোটাল ক্যাপাসিটি সেটা পৌঁছে যাবে এই 2.5 লাখ ইউনিটে পরবর্তী 5 থেকে 7 বছরের মধ্যে। এবং যার ফলে এই ডোমেস্টিক মার্কেট বলুন এবং তার সঙ্গে সঙ্গে ইন্টারন্যাশনাল মার্কেট বলুন, এইখানে কোম্পানির যে প্রেজেন্স সেটা বাড়বে। আর এখানে কি কি তৈরি হবে, দেখতে পাচ্ছেন নেক্সট জেনারেশন ভেহিকেল তৈরি হবে। তার সঙ্গে সঙ্গে এই ইভি মডেল, তারপরে টাটা মোটরসের যে বিভিন্ন প্যাসেঞ্জার ভেহিকেল রয়েছে সেগুলো, এবং জেএলআর এই গাড়িটাও তৈরি হবে। এরপরে যদি কথা বলি, আজকে তো এর আগের ভিডিওতে আলোচনা করেছি এই টেক্সটাইল, তার সঙ্গে সঙ্গে এই শ্রিম কোম্পানিগুলো, তারপরে ইথানল সেক্টরে কাজ করা কোম্পানিগুলো, জেমস জুয়েলারি সেক্টরে কাজ করা কোম্পানিগুলো ভালো পারফর্ম করেছে। এবং এর বাইরেও কিছু সেক্টর রয়েছে যেগুলো ট্রেড ডিলের ফলে লাভবান হবে। তো চলুন সেরকমই কিছু সেক্টর দেখে নিই, সেরকম কিছু স্টক দেখে নিই যেগুলো ট্রেড ডিলের ফলে আজকের দিনে ফোকাসেও ছিল। এবং শুধুমাত্র যে আজকের দিনে ফোকাসে এসেছে এরকমটাই নয়, এদের পরবর্তীকালে যে বিজনেস সেগুলোও কিন্তু বাড়বে। এগুলোতে একটা ইমিডিয়েট রিয়াকশন দেখাচ্ছে। যদি প্রথম কোম্পানির কথা বলি, এই ভারত ফোর্জ লিমিটেড আজকে 2%-এর উপরে বেড়ে গেছে। যদি কোম্পানির মার্কেট শেয়ার দেখি, এই আমেরিকাতে দেখতে পাচ্ছেন কোম্পানির 31.39% মার্কেট শেয়ার রয়েছে। তারপরে এই সম্বর্ধনা মাদারসন ইন্টারন্যাশনাল লিমিটেড 5.5%-এর উপরে বেড়েছে। এবং যদি এই কোম্পানিরও কথা বলি, এইখানে দেখতে পাচ্ছেন এই যে ইউএসএ রয়েছে, এইখানে 18% মার্কেট শেয়ার রয়েছে। তারপরে এই জামনা অটো ইন্ডাস্ট্রি, এটা 6% বেড়েছে। এই কোম্পানিটা কিসের কাজ করে থাকে, এই কোম্পানিগুলো মূলত এই যে অটো এনসিএলআরই সেইগুলো তৈরি করে থাকে। আর এই যে জামনা অটো এর ক্লায়েন্ট কারা, এই অশোক লেল্যান্ড রয়েছে, ফোর্স মোটর রয়েছে, ফুসো, জিএম, ভারত বেঞ্চ, আইসুজু রয়েছে, মাহিন্দ্রা, রেনল্ড, নিসান, তারপরে এই এসএমএল আইসুজু দেখতে পাচ্ছেন, এই এসকোয়াড রয়েছে, টাটা মোটরস, ইউডিটাক্স, ভলভো রয়েছে। কোম্পানির যদি আমেরিকাতে মার্কেট শেয়ার দেখি, এই আমেরিকাতে তো মার্কেট শেয়ার বেশি দেখতে পাবেন না, ইন্ডিয়াতেই মার্কেট শেয়ার বেশি রয়েছে 98%। তবুও এই কোম্পানি কেন লাভবান হবে, কারণ এই কোম্পানি তাদের যে পার্টস সেগুলো ইন্ডিয়ার যে অটো কোম্পানিগুলো সেগুলোকে সাপ্লাই করে। এবং ইন্ডিয়ার বহু অটো কোম্পানি তাদের যে প্রোডাক্ট সেগুলো আমেরিকাতে সাপ্লাই করে। মানে ইনডাইরেক্টলি এই কোম্পানিগুলোর যে ব্যবসা সেটা কিন্তু বাড়বে। সেরকম একই জিনিস এই যে উনোমিন্ডা, এতেও দেখতে পাবেন 4.80% বেড়েছে। এইখানে যদি দেখেন ইন্ডিয়াতেই বেশি বিজনেস রয়েছে 91%, আর বাইরে রয়েছে 9%। কিন্তু এই কোম্পানির ক্ষেত্রেও সেই একই ব্যাপার, এই কোম্পানিরও প্রোডাক্ট এই ইন্ডিয়ার অটো কোম্পানিগুলো ইউজ করে এবং তারপরে পুরোপুরি তৈরি যে অটো সেগুলো বিদেশে সাপ্লাই করে। এইখানে
দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা প্রায় 25-এরও বেশি টাইপের জিনিসপত্র তৈরি করে থাকে। যেমন কি দেখতে পাচ্ছেন অ্যাকোস্টিক্স রয়েছে, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন সুইচ রয়েছে, গাড়ির লাইট, অ্যালয় হুইলস, সিট তৈরি করে থাকে। আর সব সেগমেন্টের জন্যই করে থাকে এই প্যাসেঞ্জার কার্স, তার সঙ্গে সঙ্গে কমার্শিয়াল ভেহিকেল, 2 হুইলার 4 হুইলার এইগুলোর জন্য। এবং এই কারণের জন্যই দেখতে পাচ্ছেন এই অটো এনসিএলআরই সেগমেন্টে কাজ করা কোম্পানিগুলোতে ভালো পারফরমেন্স দেখা গেছে, কারণ এদের উপরেও যে ট্যারিফ সেটা কমছে। যদি এর আগের কথা বলি, আগে এই যে ট্যারিফ এটা ছিল 50% এবং বর্তমানে প্রায় 50%-এরও বেশি প্রোডাক্ট এই ডিউটি ফ্রি হয়ে আমেরিকাতে যাবে। আর এর আগে এই যে ইগরা যে অ্যানালিস্টরা রয়েছে তারা একটা এস্টিমেট দিয়েছিল যে যদি এই 50% ট্যারিফ বজায় থাকে তাহলে এই অটো এনসিএলআরই কোম্পানিগুলোর প্রায় 2700 থেকে 4500 কোটি টাকা লস হবে, মানে আর্নিং এ ইম্প্যাক্ট পড়বে। এবং এই ট্যারিফ কমে যাওয়ার ফলে এই যে ভয় সেটা কিন্তু কেটে গেল। তার সঙ্গে সঙ্গে এই যে ডিআরই প্রোডাক্ট এই সেগমেন্টে কাজ করা কোম্পানিতেও ভালো ইম্প্যাক্ট আজকের দিনে দেখা গেছে। এবং এই সেগমেন্টে অল্প কিছু কোম্পানি রয়েছে, তার মধ্যেও যদি একটা কোম্পানি দেখি যেটা মূলত এই ডিআরই প্রোডাক্টের সঙ্গে যুক্ত রয়েছে, সেই কোম্পানিটা হচ্ছে হেরিটেজ ফুডস লিমিটেড। এই 3.5% বেড়েছে। আর অনেকেই হয়তো জানেন এই যে কোম্পানিটা রয়েছে সেটা অন্ধ্রপ্রদেশের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন চন্দ্রবাবু নাইডু তারই কোম্পানি। আর এই হেরিটেজ ফুড বা এই ডিআরই সেগমেন্টে কাজ করা কোম্পানি কেন ভালো পারফর্ম করলো, কারণ এই কোম্পানিটার যদি বিজনেস দেখেন এইখানে দেখতে পাচ্ছেন এই 2-3টে সেগমেন্টেই কাজ করে। একটা হচ্ছে এনিম্যাল ফিডস, এইখানে মার্কেট শেয়ার কত, মাত্র 5%। এবং এই যে ডিআরই সেগমেন্ট রয়েছে এইখানে মার্কেট শেয়ার রয়েছে 94%। মানে বেশিরভাগ যে ইনকাম সেটাই ডিআরই প্রোডাক্ট থেকেই হয়ে থাকে। আর বর্তমানে কি ঘোষণা করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন, কিছু কিছু প্রোডাক্ট এই আমেরিকা থেকে কিন্তু ইন্ডিয়াতে ঢুকবে না। যেমন তার মধ্যে কি রয়েছে, এই এগ্রি রয়েছে, মানে এগ্রির কিছু কিছু জিনিস রয়েছে, তার সঙ্গে সঙ্গে ডিআরই রয়েছে। এই ডিআরইটাকে কিন্তু পুরোপুরি এক্সেমশন লিস্টে রাখা হয়েছে। তারপরে জিন মডিফাইড যে ফুডস সেগুলো ইন্ডিয়াতে ঢুকবে না। এবং সেই কারণে দেখতে পাচ্ছেন এই ডিআরই সেগমেন্টে কাজ করা কোম্পানিতে মোটামুটি একটা ভালোই তেজি এসেছে। এরপরে চলুন অনেক কোম্পানির Q3 নাম্বার এসেছিল এবং বেশিরভাগই মার্কেট চলাকালীনই এসেছিল, তারপরে তার রিয়াকশনও দেখিয়ে দিয়েছে। তবু এগুলো আলোচনা করার প্রয়োজন রয়েছে, চলুন একবার দেখে নিই। আর এই কোম্পানির যে নাম্বার সেটা কিন্তু শুধুমাত্র যে বর্তমানে রিয়াকশনটাকে দেখালো সেটাই নয়, কোম্পানির যে নাম্বার এটা প্রতিটা কোয়ার্টারই দেখবেন এবং প্রতিটা কোয়ার্টারে এটাও চেক করবেন কোম্পানির যে নাম্বার আসছে সেটা ধারাবাহিকভাবে পজিটিভ রয়েছে কিনা। একবার দুবার খারাপ এলেও চলে যায়, কিন্তু যদি নিয়মিত খারাপ আসে তাহলে সেটা কিন্তু চিন্তার ব্যাপার। আবার সেরকমই যদি উল্টোটারও কথা বলি, যদি ধরুন কোনো কোম্পানির এই Q3 নাম্বার পরপর কোয়ার্টারে ভালো আসছে তাহলে সেটাকে ওয়াচ লিস্টেও রাখতে পারেন। প্রথম যে কোম্পানিটার কথা বলবো সেটা হচ্ছে কেপিআর মিল লিমিটেড। এই কোম্পানি কেমন পারফরমেন্স দেখিয়েছে আজকের দিনে দেখতেই পাচ্ছেন। অন্যান্য টেক্সটাইল সেক্টরে কাজ করা কোম্পানিগুলো ভালো পারফরমেন্স দেখালেও এই স্টকে কিন্তু সেরকম বড় তেজি দেখা যায়নি, একদম নিউট্রাল বন্ধ হয়েছে এবং আগে পজিটিভে ছিল। মানে নাম্বারের পরে মার্কেটের এই যে নাম্বার সেটা পছন্দ হয়নি। কোম্পানির যদি নাম্বারের কথা বলি, এই সেলস এটাই 1529 কোটি থেকে পড়ে হয়েছে 1467 কোটি। এর আগের কোয়ার্টারের কথা ছিল 1632 কোটি। এইখানে এই যে সেলস এটা ইয়ারলিও কমেছে এবং কোয়ার্টারলিও কমেছে। আর এটা কমা স্বাভাবিক, কারণ এই আমেরিকার সঙ্গে যে ট্রেড ডিলের ব্যাপারে এতদিন প্রবলেম চলছিল সেই ব্যাপারে কিন্তু কোম্পানিগুলোর যে এক্সপোর্ট এগুলো অনেকটাই কমে গিয়েছিল। এবং যদি নেট প্রফিটের কথা বলি, এই নেট প্রফিট এই 202 কোটি থেকে কিছুটা বেড়ে হয়েছে 209 কোটি। মানে সেরকম বড় জাম দেখা যায়নি। আর এই কোয়ার্টারলি কেমন এসেছে, এই 218 কোটি ছিল সেখান থেকে 9 কোটি কমে এসেছে 209 কোটি। একদম নিউট্রাল টাইপের নাম্বার এই কোম্পানি দেখিয়েছে। তবে এই কোম্পানি কিছু ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারেও ঘোষণা করেছে। আর অনেক জায়গায় দেখতে পাবেন এরকম ডিভিডেন্ড লেখা থাকে যে 250% ডিভিডেন্ড। তো এই 250% ডিভিডেন্ড এটা কার উপরে 250%? তো এটাও জেনে নিন, এই যে ফেস ভ্যালু থাকে 1, তো সেই 1-এর উপর 250%, এরকমটা ভেবে বসবেন না যে কোম্পানির যে প্রাইস রয়েছে তার উপরে 250%। এটা অনেকে ভুল ভেবে থাকেন। তার মানে কত ডিভিডেন্ড দিতে চলেছে, এই 1-এর উপরে 250% মানে হচ্ছে 2.5 টাকা করে ডিভিডেন্ড দিতে চলেছে। এখানে দেখতে পাচ্ছেন 2.5 টাকা পার ইকুইটি শেয়ার ডিভিডেন্ড এই কোম্পানিটা দেবে। এবং এর ডেট কবে রয়েছে, মানে রেকর্ড ডেট এই ফেব্রুয়ারি 13, 2026। তারপরে সেইগাল ইন্ডিয়া লিমিটেড নাম্বারের পরে টপ লেভেল থেকে অনেকটা পড়েও গিয়েছে। মানে এই নাম্বারটা ইনভেস্টরদের পছন্দ হয়নি। কেমন পেশ করেছে এই কোম্পানি নাম্বার, এইখানে কোম্পানির সেলস 831 কোটি থেকে বেড়ে হয়েছে 991 কোটি। কোয়ার্টারলিও বেশি এসেছে। এবং তার সঙ্গে সঙ্গে যদি নেট প্রফিটের কথা বলি, এই নেট প্রফিটে কিন্তু সেরকম বড় জাম নেই। এই 71 কোটির নেট প্রফিট মাত্র 1 কোটি বেড়ে হয়েছে 72 কোটি, যেটা এর আগের কোয়ার্টারে ছিল 56 কোটি। আর যদি কোম্পানির এই প্রফিট মার্জিনের কথা বলি, এটা ছিল 15%, সেখান থেকে কমে হয়েছে 14%। এই মার্জিনে কিছুটা ডিপ কিন্তু দেখা গেছে। তারপরের কোম্পানি জেন রিসোর্স রিসাইক্লিং লিমিটেড প্রায় 2.5%-এর উপরে বেড়েছে। কোম্পানির নাম্বার কেমন ছিল, এখানে সেলস ভালো পরিমাণে বেড়েছে 1724 কোটি থেকে বেড়ে হয়েছে 2676 কোটি। এর আগের কোয়ার্টারের কথা ছিল 2055 কোটি। তারপরে অপারেটিং প্রফিট দেখতে পাচ্ছেন ডবলের থেকেও বেশি, এই 76 কোটি থেকে বেড়ে হয়েছে 190 কোটি। এবং যদি নেট প্রফিটের কথা বলি, এই 42 কোটির নেট প্রফিট প্রায় 3 গুণ বেড়ে হয়েছে 127 কোটি, যেটা এর আগের কোয়ার্টারে ছিল 99 কোটি। মানে এই যে কোম্পানির নাম্বার সেটা পজিটিভ দিকেই এসেছে। তারপরে হ্যাপি ফরজিন্স লিমিটেড 3.21% বেড়েছে। এইখানে নাম্বার কেমন, সেলস এই 354 কোটি থেকে বেড়ে 391 কোটি, এটা কোয়ার্টারলিও বেশি
এবং যদি নেট প্রফিটের কথা বলি, এই 65 কোটির নেট প্রফিট বেড়ে হয়েছে 79 কোটি, যেটার আগের কোয়ার্টারে ছিল 73 কোটি। তো এখানেও যে নাম্বার সেটাও পজিটিভ দিকে এসেছে। এরপরে পিএন গাডগিল জুয়েলার্স লিমিটেড প্রায় 9% কাছাকাছি বেড়ে গেছে। এই নাম্বারের পরেই দেখতে পাচ্ছেন বড় তেজি এসেছে, তার আগে ফ্ল্যাটই চলছিল। কেমন এলো কোম্পানির নাম্বার? কোম্পানির সেলস 2436 কোটি থেকে বেড়ে হয়েছে 3303 কোটি। খুবই ভালো একটা নাম্বার এই কোম্পানি পোস্ট করেছে এই সেলসের দিক থেকে। এই যে সেলস, এটা কোয়ার্টারলিও বেশি। আর তারপরে নেট প্রফিট এটা কেমন? এই 86 কোটির নেট প্রফিট প্রায় ডবল হয়ে গেছে, এসেছে 171 কোটি। আর এর আগের কোয়ার্টারে কত ছিল? 79 কোটি। এইখানে দেখতে পাচ্ছেন ইয়ারলি বেসিসেই বলুন বা কোয়ার্টারলি বেসিসেই বলুন, এই যে প্রফিট সেটা বেড়েছে, তার সঙ্গে সঙ্গে এই যে সেলস সেটাও বেড়েছে। এবং এইখানে দেখতে পাচ্ছেন এই যে অপারেটিং প্রফিট মার্জিন, এটাও এই 5% থেকে বেড়ে হয়েছে 7%। তারপরে চোলামণ্ডলম ফাইন্যান্সিয়াল হোল্ডিং লিমিটেড, এইখানে কোম্পানির সেলস 8,489 কোটি থেকে বেড়ে হলো 9,949 কোটি, যেটা কোয়ার্টারলিও বেশি। অপারেটিং প্রফিটও দেখতে পাচ্ছেন বেড়েছে 4,718 থেকে বেড়ে 5,462। এবং যদি নেট প্রফিটের কথা বলি, এই 1,093 কোটির নেট প্রফিট বেড়ে হয়েছে 1,386 কোটি, এটাও কোয়ার্টারলি বেশিই এসেছে। তারপরে ভারত বিজলি লিমিটেড নাম্বার আসার পরেই সরাসরি দেখতে পাচ্ছেন এই টপ লেভেল থেকে 13%-এর কাছাকাছি পড়ে গেছে। তো এটা দেখেই বোঝা যাবে কোম্পানির যে নাম্বার সেটা খারাপের দিকে এসেছে। এইখানে কোম্পানির সেলস এটা তো বেড়েছে 514 থেকে বেড়ে হয়েছে 568, কোয়ার্টারলি বেশি। কিন্তু তারপরে এখানে দেখুন কোম্পানির যে খরচা, এটা কিন্তু ব্যাপক হারে বেড়েছে। এই 461 কোটির খরচা বেড়ে হয়েছে 534 কোটি, যার কারণে এই যে অপারেটিং প্রফিট এটাই পড়ে গেছে, এই 53 কোটি থেকে পড়েছে 34 কোটি। এবং এর আগের কোয়ার্টার ছিল 35 কোটি। মানে কোম্পানি তাদের যে খরচা সেটা কন্ট্রোল করতে পারেনি। এবং তারপরে নেট প্রফিট এটাও তো কম আসবে স্বাভাবিক। এই 41 কোটির নেট প্রফিট পড়ে হয়েছে 25 কোটি, এর আগের কোয়ার্টারে ছিল 28 কোটি। কোম্পানির এই নাম্বার ইয়ারলি বেসিস এবং কোয়ার্টারলি বেসিস দুটো দিক থেকেই খারাপ। তারপরে এনভাইরো ইনফ্রা ইঞ্জিনিয়ারিং লিমিটেড নাম্বার আসার পরে এটাও দেখতে পাচ্ছেন টপ থেকে প্রায় 10% ক্র্যাশ হয়ে গেছে। কেমন এসেছে কোম্পানির নাম্বার? এইখানে কোম্পানির সেলস এই 247 থেকে একদম সামান্য বেড়ে হয়েছে 250 কোটি, কোয়ার্টারলি কিছুটা বেশি। এবং যদি নেট প্রফিটের কথা বলি, এই 37 কোটির নেট প্রফিট বেড়ে হয়েছে 42 কোটি। এখানে ইয়ারলি কিছুটা জাম দেখা গেছে, কিন্তু যদি কোয়ার্টারলি দেখেন কোম্পানির এই যে কোয়ার্টারলি প্রফিট এটা কিন্তু 8 কোটি পড়ে গেছে। এরপরে বাজাজ ইলেকট্রিক্যালস লিমিটেড নাম্বারের পরে দেখতে পাচ্ছেন প্রায় 7%-এর ডিপ দেখিয়ে দিয়েছে। এইখানে কোম্পানির নাম্বার কেমন? এইখানে এই যে সেলস ইয়ারলি কোয়ার্টারলি ডাউন 1290 কোটি থেকে পড়ে হয়েছে 1051 কোটি, কোয়ার্টারলিও পড়েছে। এবং যদি নেট প্রফিটের কথা বলি, এই 33 কোটি নেট প্রফিট ছিল, সেখান থেকে কোম্পানি সরাসরি লসে চলে গেছে, এই 34 কোটির লস পোস্ট করে দিয়েছে। এবং এটা এর আগের কোয়ার্টারে 10 কোটির প্রফিটেই ছিল। এইখানে এই এক্সেপশনাল আইটেমের জন্য কোম্পানির কিছু খরচা হয়েছে এই 28 কোটির কাছাকাছি। তারপরে এলয়েডস এন্টারপ্রাইজেস লিমিটেড, এটাও দেখতে পাচ্ছেন নাম্বার আসার পরেই 6%-এর কাছাকাছি ক্র্যাশ করেছে কিছুক্ষণ সময়ের মধ্যেই। এইখানে কেমন নাম্বার? কোম্পানির সেলস 290 কোটি থেকে বেড়ে হয়েছে 299 কোটি, কিন্তু কোয়ার্টারলি অনেকটাই ডাউন হয়ে গেছে। এবং যদি নেট প্রফিটের কথা বলি, এই 41 কোটির নেট প্রফিট কমে হয়েছে 38 কোটি, যেটার আগের কোয়ার্টারের থেকেও কম। তারপরে একটি কোম্পানি ডোনিয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রায় 11% বেড়ে গেছে নাম্বার আসার পরেই। দেখতে পাচ্ছেন কোম্পানির নাম্বার কেমন এলো? তো এখানে দেখতে পাচ্ছেন কোম্পানির যে নাম্বার, চলুন কোনো ওয়েবসাইট খুলে নিই, সেখানে দেখা যাক। এখানে যদি কোম্পানির নাম্বারের কথা বলি, নাম্বারের ব্যাপারে তো সেরকম কোনো ক্লিয়ারিটি আসেনি। তবে এই কোম্পানি একটা রেগুলেটরি কমপ্লায়েন্সেস এটা রিজলভ করেছে। এই কোম্পানি বিএসসি এবং এনএসসি এই দুজনকেই 48,600 টাকা দিয়ে কিছু কেস মিটিয়েছে। তো নাম্বার রিলেটেড সেরকম ডেটা এইখানে দেওয়া নেই। তারপরে বিসিএল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এটা 10.38% বাড়লো। কেমন ছিল কোম্পানির নাম্বার? এইখানে কোম্পানির সেলস 735 কোটি থেকে কিছুটা ডাউন হয়েছে এই 726 কোটি, কিন্তু কোয়ার্টারলি কিছুটা বেশি। তবে দেখতে পাচ্ছেন কোম্পানি এই যে খরচা সেটা ভালোভাবে ম্যানেজ করেছে। এই 689 কোটির খরচা কমে হয়েছে 660 কোটি। এইখানে যেমন দেখতে পাচ্ছেন এই সেলস এইখানে 9 কোটি ডাউন দেখা গেছে, কিন্তু কোম্পানি এই যে খরচা এটা কিন্তু 29 কোটি কমিয়েছে, সেই কারণে অপারেটিং প্রফিট বেড়ে গেছে। এই 46 কোটির অপারেটিং প্রফিট বেড়ে হয়েছে 67 কোটি। এবং যদি নেট প্রফিটের কথা বলি, এই 21 কোটির নেট প্রফিট বেড়ে হলো 35 কোটি, এর আগের কোয়ার্টারে কত ছিল? 32 কোটি। এই নেট প্রফিটে কোম্পানি ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটো জায়গাতেই ভালো পারফরমেন্স দেখিয়েছে। তারপরে যদি কথা বলি ইলেকট্রনিক স্মার্ট ইন্ডিয়া লিমিটেড, নাম্বার আসার পরেই প্রায় 14 থেকে 15% বেড়েছে। কেমন ছিল কোম্পানির নাম্বার? এইখানে কোম্পানির সেলস এই 1805 কোটি থেকে বেড়ে 1940 কোটি হয়েছে, যেটা কোয়ার্টারলিও বেশি। এবং যদি নেট প্রফিটের কথা বলি, এই 34 কোটির নেট প্রফিট এটা কিছুটা ডাউন হয়েছে, পড়ে হয়েছে 30 কোটি। কিন্তু যদি কোয়ার্টারলি দেখেন, এই যে নেট প্রফিট এটা প্রায় ডবল হয়েছে। এবং কোম্পানির এই যে প্রফিট মার্জিন এটাই 5% থেকে বেড়ে হয়েছে 6%, এটাই কোয়ার্টারলি। এবং এই নাম্বারটাকে মার্কেট ভালোভাবেই কিন্তু নিয়েছে। এছাড়াও কিছু কোম্পানি যেমন টাজ জিভিকে, এটা নাম্বারের পরে 3.58% বেড়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে ভেঙ্কিস ইন্ডিয়া, এটাই নাম্বারের পরে এই টপ থেকে দেখতে পাচ্ছেন 14% পর্যন্ত পড়ে গেছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক
এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।